সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে টিবেন ওয়েলনেস অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি বরাবরের মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিবেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকে অনুষ্ঠানে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি ওমেন হেলথ রিলেটেড এবং ওমেন রিপ্রোডাক্টিভ হেলথের সাথে ডিরেক্টলি রিলেটেড। আমাদের আজকের টপিক হচ্ছে এন্ডোমেট্রিওসিস। আমরা বিস্তারিতভাবে জেনে নিব এন্ডোমেট্রিওসিস কি, কেন হচ্ছে, কিভাবে করে আমরা যারা এন্ডোমেট্রিওসিস সাফার করছি তারা হেল্প পেতে পারি, এবং আরো রিলেটেড যেসব সমস্যাগুলো আছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য সরাসরি সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর মাহা মুক্তি। ডক্টর মাহা মুক্তি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে টিবেন ওয়েলনেস অনুষ্ঠানে। থ্যাংক ইউ ডক্টর হাফসা ইমাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা দেখছেন। আমার খুব একটা ফেভারিট টপিকস আজকে হাফসা নিয়ে এসছে, এবং আশা করি যারা দেখছেন তাদের কারো না কারো হেল্প হবে। ডক্টর মুক্তি, আমরা জানি যে এন্ডোমেট্রিওসিস একটি সিচুয়েশন যেখানে আসলে এটি আমাদের ওমেনদের রিপ্রোডাক্টিভ এজে স্পেশালি নর্মাল লাইফকে আসলে অনেকটাই ইন্টারাপ্টেড করে থাকে। শুরুতেই জানতে চাইবো যে এন্ডোমেট্রিওসিস বলতে আমরা আসলে কি বুঝি? থ্যাংক ইউ হাফসা। এন্ডোমেট্রিওসিস যেটা মেডিকেল টার্ম, এটা যদি আমরা সিম্পলি বুঝতে চাই, জেনারেলি যেটা আমি বলবো যে আমাদের রিপ্রোডাক্টিভ এজের মেয়েদের পিরিয়ডের সময় যে ক্র্যাম্পটা হয়, সেই ক্র্যাম্পটা নর্মাল হতে পারে, কিন্তু যখন সিভিয়ার হয় এটা তখন আর মানে যেটা মোর আমরা চিন্তা করি যে প্যাথোলজিক হতে পারে কিনা, এটা পিছনে কোনো কারণ থাকতে পারে কিনা। তো সেটির একটি কারণের মধ্যে, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস বলতে আমরা যেটা বুঝি, এন্ডোমেট্রিয়াম কথাটা হচ্ছে একটা যে আমাদের ইউটেরাসের যে ইনার লাইনিংটা আছে, ইউটেরাস হচ্ছে যেখানে আমাদের বেবিটা যখন প্রেগনেন্সিতে বেবিটা গ্রো করে, সেই ইউটেরাসের ভিতরের যে লাইনিংটা, সেই লাইনিংটাকে বলে এন্ডোমেট্রিয়াম। আর এই এন্ডোমেট্রিয়ামের যখন যে একটা প্যাথোলজিক্যাল চেঞ্জ আসে, যে এই এন্ডোমেট্রিয়াল লেয়ারটা বা ইনার লেয়ারটা ইউটেরাসের যখন বাইরে কোথাও গ্রো করে, ইউটেরাসের বাইরে, যেটা নাকি নট সাপোজ টু, ইউটেরাসের লাইনিং শুড বি ইনসাইড দ্য ইউটেরাস, যখন এই লাইনিংটা এবং লাইনিং এর সেলগুলো ইউটেরাসের বাইরে কোথাও চলে যায়, সেটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি। ধন্যবাদ ডক্টর মুক্তি। আসলে আমরা যদি আরো এটিকে সহজ করে বলতে চাই, তাহলে এক কথায় বলা যায় যে নরমালি সাইকেলের সময় যে ব্লিডিংটা হয়, সেই ব্লিডিংটাই সাইকেলের সময় না হয়ে অন্য সময় হচ্ছে। সাধারণত মানুষ দেখা যায় যে এটিকে হয়তোবা বুঝতে পারেন না, কিন্তু পরবর্তীতে হয়তোবা কমনলি রিপ্রোডাক্টিভ এজে এটি ডায়াগনোসিস হয়। এবং ব্যথাটা আসলে অনেক সময় দেখা যায় যে রেগুলার সাইকেলের ক্র্যাম্পের সাথে যেহেতু কনফিউজড হয়ে যায়, সেখান থেকে দেখা যায় যে মানুষ কিন্তু অনেকেই অনেকদিন ধরে এটিতে ভুগেন, কিন্তু এটিকে আর্লি ডায়াগনোসিস করতে পারেন না। তো প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আর্লি ডায়াগনোসিসের জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা? For sure, Hafsa. So before going there, আমি আরেকটু এক্সপ্লেইন করি এন্ডোমেট্রিওসিসটা। আমি যেটা ডেফিনেশনটা বললাম সেটা জাস্ট এ ডেফিনেশন, কিন্তু আমরা যদি বুঝার চেষ্টা করি প্যাথোলজিটা, আমরা যদি প্যাথোলজিটা বুঝি বা প্রসেসটা বুঝি, তাহলে হয়তো ইনভেস্টিগেশন এন্ড ট্রিটমেন্টটা বুঝতে সুবিধা হবে। সো প্যাথোলজি যেটা তুমি বললে যে সাইকেলের বাইরে ব্লিডিং হয়, সো এটা কারণটা হচ্ছে যে আমাদের যে মান্থলি পিরিয়ডটা হয়, মান্থলি মাসিকটা হয়, সেটা কিন্তু যে ইউটেরাসের যে ইনার লাইনিংটা বা আস্তরটা বলে, সেখানে যে সেলগুলো আছে, গ্ল্যান্ডুলার সেল, সেখান থেকেই ব্লিডিং গুলো হয়। তো ইমাজিন যে এই সেলগুলো ইউটেরাস থেকে বের হয়ে অ্যাবডোমেনের পেটের ভিতরে যে অন্যান্য জায়গাগুলো আছে, যেমন ব্লাডারের উপরে, অথবা যে লিগামেন্ট গুলো আছে যে ইউটেরাসটাকে ধরে রাখার, সেই লিগামেন্টের মধ্যে চলে গেছে। সো সারাউন্ডিং এ, ইউটেরাসের ভেতরে না থেকে সারাউন্ডিং এ চলে গেছে। এখন নর্মালি যেটা হয় যে ইউটেরাসের ইনার লেয়ারের যে ব্লিডিংটা হয়, সেটা আমাদের মান্থলি মাসিক হিসেবে, ভেজাইনাল ব্লিডিং হিসেবে আমাদের পিরিয়ড হয়। কিন্তু এই সেলগুলোই যখন ইউটেরাসের বাইরে চলে যায়, সেগুলো কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই। ওই সেলগুলো যখন ব্লিড করে, তখন ওই সেল, এই ব্লিডিংটা যাওয়ার কিন্তু কোনো জায়গা নাই। তখন যেটা হয়, এরা ব্লাডারের উপরে তখন লেয়ার
পরে জমে যায়, ওখানে সোয়েলিং হয়, ফুলে যায়। সো ইউটেরাসের আশেপাশে যেখানে এই সেলগুলো থাকার কথা না, যেখানে এই ব্লিডিং গুলো হওয়ার কথা না, সেই ব্লিডিংটা তখন হয়। এবং এই কারণে যেটা হয়, ওখানে সোয়েলিং হচ্ছে, সোয়েলিং হওয়ার ফলে যেটা হচ্ছে আমাদের পেট ফুলে যাচ্ছে বা ব্যথা হচ্ছে, এবং সেটাকেই আমরা এক্সেসিভ মিনিস্ট্রাল ক্র্যাম্প বা পিরিয়ডের সময় যে অতিরিক্ত ব্যথা হয়, সেটাই আমরা ওইভাবে ফিল করি। এছাড়া অনেক সময় ফিজিক্যাল রিলেশনশিপের সময় ব্যথা হতে পারে, যেহেতু এই সেলগুলোর জায়গা মতো নাই, এদের ইউটেরাসের লাইনিং এর ভেতরে থাকার কথা এবং মান্থলি ব্লিডিং এর সঙ্গে এই ব্লাডটা বের হয়ে যাওয়ার কথা, বা যেহেতু সেটা হচ্ছে না, সেলগুলো ইউটেরাসের বাইরে, সেখানে জমে গিয়ে এখানে যেটা ব্লোটিং বলে বা পেট ফোলা ফোলা ভাব হয় এবং প্রচন্ড ব্যথা হয়। সো ইউজুয়ালি যেটা হয় আমার কাছে পেশেন্টরা যখন আসে, যে প্রেজেন্টেশনটা যেটা হয় যে পিরিয়ড ক্র্যাম্প তো সবাই লাইফে এক্সপেরিয়েন্স করেছে কম বেশি। হ্যাঁ, 60% women will suffer with some sort of menstrual cramp কম বেশি। কিন্তু যখন এটা এক্সেসিভ হয়, যেটা কিনা লাইফটাকে এফেক্ট করে, লাইফস্টাইলকে এফেক্ট করে, ডেইলি কাজে মিস হয়, 2-3 দিন কাজে যেতে পারে না, ফিজিক্যাল রিলেশনশিপ করতে পারে না, এবং অন্যান্য লাইফটা এফেক্টেড হয়, কোয়ালিটি অফ লাইফটা পুর হয়ে যায়, তখনই ওরা হয়তো আমার কাছে আসে। এসে যখন বলে তো যে আমার এরকম এক্সেসিভ পেইন হচ্ছে, সো আমি যখন সাসপেক্ট করি যে এটা কুড বি এন্ডোমেট্রিওসিস, দেয়ার আর আদার রিজন, অ্যাডেনোমায়োসিস ইজ অ্যানাদার ওয়ান, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ইজ অ্যানাদার ওয়ান, বাট যখন আমি এন্ডোমেট্রিওসিস সাসপেক্ট করি, সো দ্য ফার্স্ট লাইন অফ ডায়াগনোসিস ইউজুয়ালি অফকোর্স আমি ফিজিক্যাল এক্সাম করার পরে আমি তাদেরকে একটা আল্ট্রাসাউন্ডে পাঠিয়ে দিই। সো দ্যাটস দ্য ফার্স্ট ইনভেস্টিগেশন, পেলভিক আল্ট্রাসাউন্ড। পেলভিক আল্ট্রাসাউন্ডটা দুই ভাবে করে, একটা এক্সটার্নালি করতে পারে, পেটের উপর দিয়ে যেটা করে সেটা পেলভিক এক্সটার্নাল পেলভিক আল্ট্রাসাউন্ড। আরেকটা আল্ট্রাসাউন্ড যেটা আছে ইন্ট্রাভেজাইনাল আল্ট্রাসাউন্ড, অনেকে হয়তো এক্সপেরিয়েন্স করেছেন, সেটা আল্ট্রাসাউন্ডটা ইন্টারনালি করা হয়। ইউজুয়ালি ফর এন্ডোমেট্রিওসিস আমি প্রেফার করি যে ইন্টারনাল আল্ট্রাসাউন্ড যেটা, সেটাতে ইনার লেয়ারটা ভালো মতো দেখা যায়, এন্ডোমেট্রিওসিস কোথায় কোথায় সেলগুলো গেছে এটা ভালোভাবে দেখা যায়। সো ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন উড বি আল্ট্রাসাউন্ড, ইন্টারনাল আল্ট্রাসাউন্ড প্রেফারেবলি। সেক্ষেত্রে আপনি আসলে সাজেস্ট করছেন যে যাদেরই মাসিক সাইকেলের সময় অ্যাবনর্মাল কোনো পেইন অথবা ক্র্যাম্প হবে, তারা আসলে যেন প্রত্যেকেই একটি ইনিশিয়াল আল্ট্রাসাউন্ড করিয়ে ফেলেন, এবং সেটা যদি পারভেজাইনাল হয় সেক্ষেত্রে আরো ভালো। এবং তাহলে যদি এটা রেগুলার মেনস্ট্রুয়াল ক্র্যাম্প হয়, সেটা তো ঠিক আছে, অন্যভাবে সে ট্রিটমেন্ট নিতে পারেন। কিন্তু যদি সেটা না হয়ে এন্ডোমেট্রিওসিস এর মতো কোনো কমপ্লিকেটেড সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আসলে তাদের আর্লি ডায়াগনোসিস হবে এবং অবশ্যই তারা আর্লি ট্রিটমেন্ট নিয়ে বেটার হেলথ কন্ডিশন অ্যাচিভ করতে পারবেন। ডেফিনেটলি। সো ইউজুয়ালি আমরা খুব অনেক সময় ইগনোর করি যে মেনস্ট্রুয়াল ক্র্যাম্প কমন জিনিস, সবারই হয় কম বেশি, হয়তো আমরা হিট ব্যাগ দিয়ে অ্যাডভিল খেয়ে, আইবুপ্রোফেন খেয়ে আমরা পেইনটা ম্যানেজ করি, কিন্তু পেইনটা যদি বেশি হয়, মাত্রাতিরিক্ত হয়, এবং যদি ফিজিক্যাল রিলেশনের সময়, ইন্টারকোর্সের সময়, বা এমনিতেই যদি কাজ মিস হয়, এতই বেশি পেইন হয় যে বিছানায় পড়ে থাকতে হয়, সো দিস আর দ্য সিচুয়েশন ইউ মাস্ট consult your doctor. Not necessarily need to see a gynae right away. You can see your family doctor, primary care provider. We always deal with the endometriosis. So আপনি আপনার যে ফ্যামিলি ডক্টর আছে বা প্রাইমারি কেয়ার ডক্টর আছে তাদের সঙ্গে কনসাল্ট করবেন। এই জিনিসটাকে ইগনোর করলে যেটা হয়, এন্ডোমেট্রিওসিস লেয়ার গুলো আস্তে আস্তে ছড়িয়ে যায়। প্রথমে এটা ইউটেরাসের বাইরে বের হয়ে আশেপাশে যে ব্লাডার আছে, বা যেটা বললাম যে ইউটেরাসটাকে সাসপেন্ড করে রাখার জন্য যে লিগামেন্ট গুলো আছে সেগুলোর মধ্যে ডিপোজিট হয়। কিন্তু এটা যদি ফেলে রাখা হয় ট্রিটমেন্ট না করে, এই সেলগুলো কিন্তু মাইগ্রেট করে ওভারিতে চলে যায়, মাইগ্রেট করে যে স্টমাক ফুল যে ইন্টারনাল যে অ্যাবডোমিনাল ইন্টারনাল ক্যাভিটিতে এটা কিন্তু স্প্রেড করে, এবং তখন জিনিসটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়, এবং কমপ্লিকেশন যখন হয় তখন ট্রিটমেন্টটাও কমপ্লিকেটেড হয়। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের আমি পাই পেশেন্টের মধ্যে, যখন তারা প্রেগনেন্সিতে যখন প্রবলেম হয়, হয়তো প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করছে কিন্তু প্রেগনেন্ট হচ্ছে না, তো এইসব ক্ষেত্রে যদি এন্ডোমেট্রিওসিস আর্লি ডায়াগনোসিস না হয়, আর্লি ট্রিটমেন্ট না হয়, তখন কিন্তু ইনফার্টিলিটি সমস্যা হতে পারে, প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে। সো আর্লি ডায়াগনোসিস আর সিকিং হেল্প আর্লি, এবং আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি বলছিলেন যে আপনি অনেক পেশেন্ট পান এন্ডোমেট্রিওসিস এর, এবং এন্ডোমেট্রিওসিস এর কমপ্লেইন নিয়ে পেশেন্টরা আসে
খুব কমনলি তারা বলে যে তাদের খুব অ্যাবনর্মাল পেইন হয় লোয়ার অ্যাবডোমেনে। এছাড়া কি ধরনের কমপ্লেইন বা এন্ডোমেট্রিওসিসের পেশেন্টরা কমনলি কোন ধরনের কমপ্লেইন গুলো বেশি করে থাকে? সো নাম্বার 1 তাদের ক্র্যাম্প, এক্সেসিভ ক্র্যাম্প। ইউজুয়ালি বলে যে আমি অ্যাডভিল খাচ্ছি, আইবুপ্রোফেন খাচ্ছি, আমি তারপরেও পেইন আমার কন্ট্রোল হয় না এবং আমি কাজ মিস করি। ডিসপেরোনিয়া যেটা মানে ইন্টারকোর্সের যেটা পেইন হয় সেটা নিয়েও আসে অনেকে। আর একটা গ্রুপ অফ পেশেন্ট যারা রিপ্রোডাক্টিভ এজে যারা প্ল্যানিং প্রেগন্যান্সি তারা আসে যে তাদের প্রেগন্যান্সি হচ্ছে না। সো দিস আর দ্য মোস্ট কমন প্রেজেন্টেশন ইন মাই প্র্যাকটিস। ক্র্যাম্পটা কি শুধুমাত্র সাইকেলের সময় কমপ্লেইন করেন নাকি আগে পরে বা ইন বিটুইন সাইকেলও হয়ে থাকে? That's a very interesting question. Mostly সাইকেলের সময় হয় কিন্তু আদার টাইমেও হতে পারে। ইউজুয়ালি সাইক্লিক্যাল মানে পিরিয়ডের আসে মানে একদিন দুই দিন আগে এবং একদিন দুই দিন পরে এই কয়টা দিন খুব বেশি পেইন হয়, বাট আদার টাইমেও পেইন হতে পারে। ইটস নট আনইউজুয়াল, বাট ইউজুয়ালি পিরিয়ডের টাইমে সবচেয়ে বেশি পেইনটা হয়। এন্ডোমেট্রিওসিস তো আসলে একটি অনেক কমন সিচুয়েশন, কিন্তু একই সাথে এটি খুব বেশি নেগলেক্টেড এবং আনডায়াগনোজ থেকে যায় এবং বেশিরভাগ সময় দেখা যায় যে পেশেন্ট যখন রিপ্রোডাক্টিভ এইজে কনসিভ করার চেষ্টা করছেন সেই সময় ফর সার্টেন টাইম ট্রাই করার পরেও যখন দেখা যাচ্ছে সে কনসিভ করতে পারছেন না, তখনই সেটার কনসিকুয়েন্স ডায়াগনোসিস প্রসেস হিসাবে দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস কমনলি ডায়াগনোসড হয়। তো এর পিছনে কি আসলে এমন কোন সিচুয়েশন বা কারণ আছে যেগুলো কেউ চাইলে আগে থেকে প্রিভেন্ট করতে পারে অথবা সে নিজেকে হেল্প করতে পারে বা অ্যাভয়েড করতে পারে? এর কমন রিজন গুলো আসলে কি? রিজন ওয়াইজ অ্যাকচুয়ালি আমরা এন্ডোমেট্রিওসিস এর রিজন খুব একটা আমরা ভালো করে জানি না যে কেন হয়, কিন্তু খুব যদি আর্লি যদি ধরা যায় এটা কিন্তু ট্রিটমেন্ট খুব সিম্পল। Kids pick up a lot of things in school, including germs that can quickly spread through your family. Vaccines are a part of everyday health. Make sure your kids are up to date on their vaccinations and keep your family protected. For more information, visit nj.gov/health/vaccines. ট্রিটমেন্ট খুব সিম্পল, লেজার করা যায়, কিন্তু প্রবলেম হয় হচ্ছে যদি এটা বেশি হয়ে যায়। হ্যাঁ, তো রিজন ইউজুয়ালি আমরা কোনো রিজন খুঁজে পাই না। আর যেটা কমন বললে সেটা কিন্তু মানে ভেরি কমন স্পেশালি আর্লি স্টেজের পেশেন্ট আমি অনেক পাই, কারণ মেইনলি আসলে এত ব্যথা হয় যে তখন পেশেন্ট বাধ্য হয়ে আসে। তো এবং খুবই ফ্রিকুয়েন্টলি আমি আমার প্র্যাকটিসে পাই। কিন্তু কারণ ইউজুয়ালি আমরা যখন ইনভেস্টিগেশন করি আমরা তেমন কোনো কারণ খুঁজে পাই না। তাদের হয়তো হরমোন গুলো যদি আমরা চেক করি হরমোনটা ঠিক আছে, এমন কোনো যে না তারা কোনো ওষুধ খাচ্ছে সেটার সাইড ইফেক্টে হচ্ছে সেরকম কোনো কারণ আমরা ইউজুয়ালি খুঁজে পাই না। সো এন্ডোমেট্রিওসিস এর কারণটা এখনো আমাদের কাছে মিস্ট্রিয়াস। কিন্তু ট্রিটমেন্ট ইজ অ্যাভেলেবল এবং ট্রিটমেন্ট করলে এটা ভালো হয়ে যায়। ভালো হয়ে যায় বললাম জিনিসটা কথাটা আসলে কমপ্লিটলি রাইট না, এটা রিকারেন্ট হতে পারে। এন্ডোমেট্রিওসিস ইজ ভেরি কমন টু রিকার। একবার ভালো করে ফেললেই যে এটা চলে গেল তা না, এটা কিন্তু আবার আসতে পারে। সো এটা হচ্ছে another downside of endometriosis যে একদম কমপ্লিটলি কিওর অনেক সময় হয়ে যায় না। সো বাট রিকারেন্ট কখন হবে, কত তাড়াতাড়ি হবে বা কার হবে এটা ভেরি সাবজেক্টিভ। ইন্ডিভিজুয়ালি কার এটা রিকারেন্ট হবে বা কার আর হবে না এটা আমরা বলতে পারি না, কিন্তু রিকারেন্সি রেট ইজ ভেরি হাই। আপনি আপনার প্র্যাকটিসে যে পেশেন্টরা আসেন খুব কমন এজ গ্রুপ আসলে আপনি কিরকম দেখতে পান? কমন এজ গ্রুপ জিজ্ঞেস করছো? Common age group. That usually common age group হবে আমি বলবো যে around between 20 to 35. That would be the most common age. Period যখন মানে onset হয় menarche usually period start হয় western world এ 9 years থেকে 12 years এর মধ্যে পিরিয়ডটা established হয়। তো usually first few years of period যখন শুরু হয় 2 years 3 years অনেক সময় পিরিয়ডটা একটু ইরেগুলার থাকে, আস্তে আস্তে সেটেল হয়ে যায়। By 20 usually period should be very regular, coming every 28 to 34 days, plus minus, so it's very regular. Usually আমি দেখি যে 20 up
যারা এবং বিলো 35 এই গ্রুপটার মধ্যে আমি এন্ডোমেট্রিওসিসটা একটু বেশি দেখতে পাই। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি 35 থেকে 40 পেশেন্ট দেখি না। 35 এর উপরের পেশেন্টও আসে, বাট মোস্ট কমনলি আমি যেটা আমার অবজারভেশন বিটুইন 20 to 35 এই পিক রিপ্রোডাক্টিভ এজে আমি বেশি দেখি। হতে পারে যে এই বয়সের এরা হেল্পটা সিক করে হয়তো বেশি, কারণ এই সময় তাদের পিক প্রেগনেন্সি টাইম, সবাই ট্রাই টু কনসিভ এবং most women are sexually active, they're married এবং তাদের হয়তো এই সমস্যাগুলো তখন তারা ফেস করে এবং ডাক্তারের শরণাপন্ন হয়। আপনি বলছিলেন যে ডায়াগনোসিসের ক্ষেত্রে এখন অনেক অ্যাডভান্স প্রসেসিং ব্যবহার করা হয় এবং প্রসিডিউর গুলোর কারণে এটা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটা অনেক ইজিয়ার আগে থেকে। সেক্ষেত্রে ল্যাপারোস্কোপিক এবং লেজার থেরাপি এই দুটোর কথা আপনি বলছিলেন, এটা যদি আপনি একটু আবার আমাদের সাথে একটু আলোচনা করেন। Right. So ইনভেস্টিগেশনের মধ্যে আমি আল্ট্রাসাউন্ডের কথা বলেছি, ইন্টারনাল আল্ট্রাসাউন্ড or pelvic ultrasound. Laparoscopy could be a diagnostic tool, also curative. So অনেক সময় আমরা যদি আল্ট্রাসাউন্ডে ভালো মানে বুঝতে না পারি যে এন্ডোমেট্রিওসিসটা কতদূর ছড়িয়েছে, then we go for laparoscopic ultrasound. So laparoscopy is you know what is like with the camera, we put the camera in এবং দেখার চেষ্টা করি ডিরেক্টলি যে কোথায় কোথায় সেলগুলো ডিপোজিট হয়েছে। So laparoscopy can be diagnostic tool for endometriosis, আবার আমরা থেরাপিউটিক এই ল্যাপারোস্কোপির মাধ্যমে যদি সম্ভব হয় ওই সেলগুলো যে ইউটেরাসের বাইরে চলে গেছে ওগুলোকে ক্লিন করা যায়, এবং সেটাও ল্যাপারোস্কোপিক্যালি। এটা ওয়ান সিটিং এও হতে পারে যে একবার যখন ডায়াগনস্টিকের সময় করা হয়ে গেল, অথবা এক সময় ডায়াগনোসিস হলো ল্যাপারোস্কোপি করে, দেন এটা ডিপেন্ডিং অন যে হাউ মানে হোয়াটস দ্য ডিগ্রি অফ এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসের 4টা স্টেজ আছে, সো কোন স্টেজে আছে সেটা দেখার পরে সার্জন ডিসাইড করবে যে এটা কি সেম সিটিং এ করা যায় নাকি আরেকটা হয়তো সেকেন্ড ল্যাপারোস্কোপি করতে হবে। ইন ওয়ার্স্ট কেস ওপেন অ্যাবডোমিনাল সার্জারিও করতে হয়, হয়তো ল্যাপারোস্কোপিক্যালি সম্ভব না যদি এন্ডোমেট্রিওসিসটা অনেক স্প্রেড আউট হয়ে যায়, যদি বেশি অ্যাবডোমেন ক্যাভিটিতে অন্যান্য জায়গায় বেশি দূরে চলে যায়, তখন হয়তো ল্যাপারোস্কোপিক্যালি এটার ট্রিটমেন্ট করা যায় না, সেই ক্ষেত্রে ওপেন করতে হয়, ওপেন সার্জারি করতে হয়। আর so laparoscopy in both diagnostic tool and treatment, we use for both. আপনি বলছিলেন যে বিভিন্ন স্টেজে বিভিন্ন লেভেলে এটি স্প্রেড করে যায়, এবং সেক্ষেত্রে যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি ট্রিটমেন্ট ততটাই বেশি ইজিয়ার এবং সাকসেস রেটও তত বেশি। সেক্ষেত্রে স্টেজ গুলো সম্পর্কে যদি আপনি আরেকটু বিস্তারিত বলেন আমাদের সাথে। সো স্টেজ ফর 4টা স্টেজে স্টেজ 1 হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস গুলো ইউটেরাসের আশেপাশেই আছে, মানে এটা বেশি দূর যায়নি, ইউটেরাসের ওর মধ্যেই কন্টেন্ট আছে বা ব্লাডার পর্যন্ত গেছে। স্টেজ 2 যেটা হয় সেলগুলো এন্ডোমেট্রিয়াম যে সেলগুলো সেগুলো ইউটেরাসের বাইরে এবং ব্লাডারের বাইরে যে চারপাশে যে লিগামেন্ট গুলো আছে সেতুটুকু পর্যন্ত চলে গেছে। স্টেজ 3 তে আসে এটা ওভারিতে চলে গেছে, হ্যাঁ, ওভারিতে গিয়ে এটাকে চকলেট সিস বলে একটা কন্ডিশন আছে, সেটা করতে পারে। স্টেজ 4 এ যেটা হয় সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ছড়িয়ে যায়। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ইউটেরাস আছে, স্টমাক আছে, ইন্টেস্টাইন আছে, হ্যাঁ, এবং মেসেন্ট্রি আছে। সেই সেলগুলো তখন যখন হোয়াইট স্প্রেড ছড়িয়ে যায় সেটা আমরা স্টেজ 4 বলি। তো এই যে বিভিন্ন স্টেজে আসলে এন্ডোমেট্রিওসিসের বিভিন্ন জায়গায় এটি স্প্রেড করে যাচ্ছে, সেক্ষেত্রে এটি বিভিন্ন অর্গানকেও আসলে এফেক্ট করে। সেক্ষেত্রে আমরা আর কি কি কনসিকুয়েন্সেস দেখতে পাই? আপনি বলছিলেন চকলেট সিস্টের কথা, প্রথমে জেনে নেব সেটি সম্পর্কে। সো যখন এন্ডোমেট্রিয়াল সেলগুলো ওভারিতে চলে যায় তখন যেটা হয় এই ব্লিডিংটা, যে মান্থলি ব্লিডিংটা, পিরিয়ড ব্লিডিংটা তখন হয় কি ওভারি বা ওভারির চারপাশে ট্র্যাপড হয়ে যায়, এবং এই ব্লাড যেটা আমরা নর্মাল মাসিকে হয় যে পিরিয়ডের ব্লাডটা আমাদের ভ্যাজাইনালি বাইরে বের হয়ে যায়, কিন্তু যখন এটা ওভারি বা সারাউন্ডিং এরিয়াতে হয় ইট গেট ট্র্যাপড, ওই ব্লাডটা বের হওয়ার কোনো জায়গা নাই, সো ইট বিকেম ট্র্যাপড এন্ড ওখানে তখন এনক্যাপসুলেটেড হয়ে যায় এবং হয়ে একটা ব্রাউন চকলেট কালার অ্যাপিয়ারেন্স হয়, যেহেতু এটা একটা ওল্ড ব্লাড, হ্যাঁ, যেহেতু অনেকদিন ধরে ব্লাডটা ট্র্যাপড হয়ে আছে, সো ইট টার্ন ইনটু আ চকলেট কালার, সো এই কারণে চকলেট সিস বলে। এবং এটা হলে যেটা হয় ওভারির ক্ষতি হতে পারে, ভবিষ্যতে ফার্টিলিটি ইস্যু হতে পারে, সো দিস নিড আর্জেন্ট অ্যাটেনশন এবং সার্জিক্যাল রিপেয়ার। ট্রিটমেন্টের ক্ষেত্রে কি সার্জারি প্রধানত বেশি অ্যাপ্লিকেবল, নাকি
ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আসলে ডেফিনেটলি ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট ট্রিটমেন্ট আর্লি স্টেজে অ্যাকচুয়ালি সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে না আর্লি স্টেজে হরমোনাল ট্রিটমেন্ট আমরা করি যাতে এই স্প্রেড গুলো মানে বা এই পিরিয়ডটা যাতে ব্লিডিংটা যাতে আমরা স্টপ করতে পারি সো ইনিশিয়াল স্টেজে আমরা হরমোন ট্রিটমেন্ট দিয়ে ডানাজল আছে বা যেগুলো আমরা হরমোনাল আদার পিল গুলো আছে সেগুলো দিয়ে আমরা ব্লিডিংটাকে স্টপ করে এই সিমটমটাকে কন্ট্রোল করতে পারি সো ইনিশিয়াল স্টেজে এই জন্যই ইনভেস্টিগেশনটা ইম্পর্টেন্ট যে আর্লি ইনভেস্টিগেশন হলে ও জাস্ট আমরা ওর মেডিকেশন দিয়ে ওরাল হরমোনাল থেরাপি দিয়ে আমরা এটা ম্যানেজ করতে পারি কিন্তু বেশি যদি এক্সটেন্সিভ কমপ্লিকেটেড হয়ে যায় তখন সার্জিক্যাল যে ট্রিটমেন্ট গুলো কমপ্লিকেটেড হয়ে যায় এবং এটা খুব তখন অনেক স্কিল হ্যান্ড লাগে টু হ্যান্ডেল দিস তখন যারা মানে স্পেশালাইজড তখন যারা গাইনি সার্জন আছে তাদের শরণাপন্ন হতে হয় আমাদের সেক্ষেত্রে আরেকটু জানতে চাইবো যে আমরা আলোচনা করছিলাম যে এটি আসলে বিভিন্ন স্টেজে বিভিন্ন অর্গানকে এফেক্ট করতে পারে তো সেই ক্ষেত্রে আমি জানতে চাইবো যে যদি এরকম হয় যে এটি আনডায়াগনোজ থেকে গেল এবং একজন পেশেন্টের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি পেলেন না তার পরবর্তীতে আসলে এটি থেকে কি কি ধরনের কমপ্লিকেশন বা কনসিকোয়েন্স হতে পারে সেক্ষেত্রে যেহেতু সেলগুলো এন্ডোমেট্রিয়াল সেলগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে ব্লাডারে ছড়াচ্ছে সো ব্লাডার ইস্যু হতে পারে তাদের ইউরিনারি প্রবলেম হতে পারে যেহেতু ব্লাডার এফেক্টেড সেটা অনেক সময় যেটা হয় ব্লিডিংটা ভিতরে এনট্র্যাপড হয়ে থাকে তখন পেট ফুলে যায় ব্লোটিং হয় পেশেন্টের অনেকই সাফারিং হয় আর দিস স্টেজে ইউজুয়ালি পেশেন্ট সিক্স হেল্প মানে এটা তখন আর পেশেন্ট এটা সহ্য করার মতো অবস্থা থাকে না সো ওই ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্ট উইল সিক হেল্প এন্ড উই ক্যান হ্যান্ডেল ইট সো যেটা মানে ব্লাডটা এনট্র্যাপ হয়ে যে জিনিসগুলো করতে পারে সো ডিরেক্ট কোনো অর্গান ড্যামেজ না হলেও এটা মানে ইনডিরেক্ট যে এনভায়রনমেন্টটা অর্গান যে সোয়েলিং ব্লোটিং এবং পেইন সাফারিং এই জিনিসগুলো হয় আর ইনফার্টিলিটি তো আলটিমেট কনসিকোয়েন্স প্রেগন্যান্সিতে সমস্যা হবে ডেফিনেটলি অনেকেই আসলে জানতে চান এবং ধারণা করে থাকেন যে এটি থেকে পরবর্তীতে আসলে ক্যান্সারের মতো কোনো সিচুয়েশন অ্যারাইভ করতে পারে কিনা এই বিষয়ে আপনার মতামত জানতে চাই দ্যাটস অ্যান এক্সেলেন্ট কোশ্চেন সবাই অনেক সময় যখন মনে করে যে সেল স্প্রেড করছে কাইন্ড অফ সাউন্ডস লাইক ক্যান্সার যে ক্যান্সার যেভাবে স্প্রেড করে সো এন্ডোমেট্রিয়াসিস ইজ নট ক্যান্সার ইটস নেভার টার্ন ইনটু আ ক্যান্সার ইট ক্যান বি রিকারেন্ট ট্রিটমেন্টের পরেও আবার ফেরত আসতে পারে বাট ইটস নট ক্যান্সার এটা ক্যান্সারের থেকে অনেকই আলাদা সো এটা ক্যান্সার ভেবে ভয় পাওয়ার কিছু নাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করছি এন্ডোমেট্রিওসিস নিয়ে এর বিভিন্ন সাইন সিমটম কনসিকোয়েন্সেস ট্রিটমেন্ট এবং আদার রিলেটেড ইনফরমেশন গুলো আশা করি এই ইনফরমেশন গুলো আপনাদেরকে কিছুটা হলেও প্রাথমিক পর্যায়ে সাহায্য করতে পারবে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি একটি বিরতির পরেই ফেরত আসবো আপনাদের সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমাদের সাথেই থাকুন Kids pick up a lot of things in school, including germs that can quickly spread through your family. Vaccines are a part of everyday health. Make sure your kids are up to date on their vaccinations and keep your family protected. For more information, visit nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক বিরতির পরে ফেরত আসছি আপনাদের সাথে আজকে টিবিএন ওয়েলনেসের আলোচনায় আমরা আলোচনা করছিলাম এন্ডোমেট্রিওসিস নিয়ে আমাদের সাথে সরাসরি সংযুক্ত আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মাহা মুক্তি ডক্টর মুক্তি আপনি বলছিলেন এন্ডোমেট্রিওসিসের বিভিন্ন দিক নিয়ে সেই পর্যায়ে জানতে চাইবো একটি খুবই গুরুত্বপূর্ণ সিচুয়েশন যেটি এন্ডোমেট্রিওসিস আমরা সবথেকে বেশি যখন শুনতে পাই সেটি হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ বা মেয়েদের যখন মা হবার বয়স হয় অনেকেরই যারা এন্ডোমেট্রিওসিস সাফার করছেন দেখা যায় যে একটি সার্টেন টাইম ধরে তারা কনসিভ করতে ট্রাই করবার পরেও পারছেন না এবং সেই সিচুয়েশন থেকে পরবর্তীতে ডায়াগনোসিস হয় এন্ডোমেট্রিওসিস তো আসলে প্রেগন্যান্সিতে এন্ডোমেট্রিওসিস যেভাবে করে অনেক সময় দেখা যাচ্ছে যে বাধা সৃষ্টি করছে এটি কেন হচ্ছে এবং এটি আসলে কিভাবে করে আমরা ট্রিট করছি এটি সম্পর্কে আপনি একটু বিস্তারিত আলোচনা করবেন So fertility issue is actually a huge
chapter. I mean, I would like to take another day, maybe talk about it. Infertility, there are wide range of reason আছে. Endometriosis is not on the only one, and it's not on the top of the list. But infertility জেনারেলি যখন হয় তখন ফার্স্ট লাইন তো এন্ডোমেট্রিওসিসটা ট্রিটমেন্ট করে ফেলতে হবে, এবং সেটা করার পরে তখন যে যারা কিনা ট্রাই করছে কনসিভ করার জন্য, কনসিভ করার আগে দে হ্যাভ টু মেক শিওর দ্যাট দিস endometriosis is treated, but endometriosis is not directly affecting the infertility, indirectly. But there are so many other reasons for fertility. I think I'll be able to talk about infertility in another session if we want to talk. But endometriosis এর যে মেইন যে সাফারিংটা হয়, মেইন যে ইফেক্টটা হয় ডক্টর হাফসা, যে লাইফ কোয়ালিটি অফ লাইফ বিকাম ভেরি পুয়ার। যেটা হয় আমি দেখি অনেক সময় পেশেন্ট ডিপ্রেশন নিয়ে আসে, এবং তাকে যখন আমি এক্সপ্লোর করি যে দের ইজ নো আদার রিজন অফ ডিপ্রেশন, কিন্তু তার যে ক্রনিক মান্থলি পেইন, প্রত্যেক মাসে যে তার কয়েকটা দিন ডিবিলিটেটিং পেইনের মধ্যে দিয়ে যায়, সেইটার জন্য সে তার লাইফের কোয়ালিটি এত পুয়ার। এই জন্য অনেক সময় মেন্টাল হেলথ ইস্যু হয়, এবং মেন্টাল হেলথ আমরা জানি যে সবকিছুকে এফেক্ট করতে পারে, রিলেশনশিপ এফেক্ট করে। যখন সে একটা উইমেন, রিপ্রোডাক্টিভ এজের উইমেন, তার যখন এই মান্থলি সাইকেলের সময় সাফার করে পেইনে, তখন তাদের দেখা যায় যে রিলেশনশিপ গেট এফেক্টেড, সেক্সুয়াল লাইফ গেট এফেক্টেড। তখন প্রেগনেন্সি অলরেডি এভাবে ইম্প্যাক্ট হতে পারে না, তখন রিলেশনশিপটা সাফার করে, এবং মেন্টাল হেলথ সাফার করলে তখন প্রেগনেন্সি বিকাম দ্য সেকেন্ডারি। তখন দেখা যায় এরা প্রতিদিনই তারা তাদের লাইফটা ইজ মিজারেবল। আমি যখন তাদেরকে দেখি যে এটা, এবং এভরি মান্থ ইজ নেভার এন্ডিং, এমন না যে আচ্ছা 2-3 মাস পরে ঠিক হয়ে গেল, ইটস এভরি মান্থ তারা যেটা হয় ভয় থাকে যে আমার সেই দিনগুলো আসলে আমার এত কষ্ট হবে, এবং সে কিছু করতে পারে না, অফিস যেতে পারে না, ঘরের কাজ করতে পারে না, পার্টনারের সঙ্গে খিটিমিটি হচ্ছে, ঝামেলা হচ্ছে। সো কোয়ালিটি অফ লাইফ বিকাম ভেরি পুয়ার, সেক্সুয়াল ইন্টারকোর্স বিকাম পুয়ার। তখন প্রেগনেন্সি বিকাম লাইক আ সেকেন্ডারি, যে তখন এই তারা পেইনে এত সাফার করে, প্রেগনেন্সির চিন্তাও আসে না তখন মাথায়। সো বেসিক্যালি ফার্টিলিটি আসে, ইনফার্টিলিটি ইস্যু আসে লেটার। হ্যাঁ, ট্রিটমেন্টটা হয়ে গেলে দেন পেইন ইমপ্রুভ হয়, ফিজিক্যালি ইমপ্রুভ হয়, তখন ফার্টিলিটি চান্সটাও বেড়ে যায়। সো basically the fertility is not a direct impact of the endometriosis, but more like an indirect secondary impact. So treatment is essential before someone start to plan for pregnancy. জি, আপনি বলছিলেন আসলে যে লাইফের কোয়ালিটি অনেক বেশি পুয়ার হয়ে যায়, রেগুলার লাইফ অনেক বেশি ইন্টারাপ্টেড হয়। এই বিষয়ে আমরা আসছি একটু পরে আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমি যদি জানতে চাই যে যাদের ইনফার্টিলিটির কারণ হিসেবে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হচ্ছে, যে উনি কনসিভ করতে পারছেন না কারণ তার এন্ডোমেট্রিওসিস আছে, সেক্ষেত্রে তারা কি ধরনের ট্রিটমেন্ট নিচ্ছেন বা কি ধরনের ম্যানেজমেন্টের শরণাপন্ন হচ্ছেন? So usually depending on which stage it is, if যদি early stage endometriosis হয়, আমরা তার হরমোনাল ট্রিটমেন্ট শুরু করে দিই। হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে কিছুদিন হরমোন ট্রিটমেন্ট করার পরে আবার ফলো আপ আল্ট্রাসাউন্ড করে দেখি যে এন্ডোমেট্রিওসিস সিচুয়েশনটা কেমন, এন্ডোমেট্রিওসিসটা কমে আসছে কিনা। যদি এটা ইমপ্রুভ হয়, বেটার হয়, তখন আমরা আবার অ্যাডভাইস করি যে নাও ইউ স্টপ দ্য হরমোন, বিকজ হরমোন চলাকালীন তো কেউ প্রেগনেন্ট হবে না, হরমোনটা তো প্রেগনেন্সি প্রিভেন্ট করবে। সো বেসিক্যালি কাইন্ড অফ ক্যাচ 22, লাইক আমরা এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট করছি, কিন্তু আবার পেশেন্ট প্রেগনেন্ট হতে যাচ্ছে, বাট as long as we continue the treatment for endometriosis, patient cannot get pregnant because it's a hormonal influence. Patient the same hormone we use for not to get pregnant. So যতদিন হরমোন চলবে, this person cannot get pregnant. So usually আমি 3 months বা 6 months হরমোন ট্রিটমেন্ট দিলাম, দেওয়ার পরে আমি হয়তো আবার রিপিট আল্ট্রাসাউন্ড করি, আল্ট্রাসাউন্ড করার পরে দেখি যে এখন এন্ডোমেট্রিওসিসটা ইমপ্রুভ হয়েছে কিনা। যদি ইমপ্রুভ হয়, then we can stop the hormone treatment and then we can advise যে okay, now go ahead, try to get pregnant. But as যে endometriosis recurrence, এমন হয় যে ট্রাই করতে করতে প্রেগন্যান্সি হওয়ার আগে এন্ডোমেট্রিওসিসটা আবার ফেরত আসে। In that case we have to start the cycle again. আবার তাকে সেই হরমোন ট্রিটমেন্ট দিতে হবে few months, হরমোন ট্রিটমেন্ট দেওয়ার পরে এন্ডোমেট্রিওসিসটা কন্ট্রোল করে আনতে হবে। কন্ট্রোল করার পরে যখন endometriosis ইমপ্রুভ করে, তখন that person can try to get pregnant again. So that's how kind of
stop and go, like hormone treatment দিয়ে একটু improve করে, then patient start trying for pregnancy. But often it's successful. Often মানে একবার হয়তো reproductive age যদি থাকে আর অন্য কোনো যদি infertility issue না থাকে, তাহলে প্রেগন্যান্ট হওয়ার কোনো অস্বাভাবিক কিছু না, কোনো সমস্যা হয় না। এন্ডোমেট্রিওসিস নিয়েও কিন্তু আসলে অনেকেই স্বাভাবিকভাবেই কনসিভ করছেন, প্রেগন্যান্ট হচ্ছেন, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি আসলে ইন্টারাপশনের একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং আপনি বারবার বলছেন যে এটি কিন্তু আসলে একটি খুব কমনলি দেখা যায়, এটি একটি ক্রনিক সিচুয়েশন। একজন মানুষ যখন ট্রিটমেন্ট করে হয়তোবা এটি ল্যাপারোস্কোপি করে বা আদার সার্জিক্যাল প্রসিডিওর বা ট্রিটমেন্ট নিয়ে এটি থেকে সম্পূর্ণ কিওর হয়ে গেলেন, তার এন্ডোমেট্রিওসিস সম্পূর্ণ ভালো হয়ে গেল, কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে তার শরীরে আবার এন্ডোমেট্রিওসিস তৈরি হচ্ছে, আবার নতুন করে ওই সেলগুলো স্প্রেড করছে, আবার এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হচ্ছে এবং এটি বারবার হচ্ছে। তো এইরকম ক্রনিক সিচুয়েশনের ভিতর দিয়ে যারা যাচ্ছেন, সেক্ষেত্রে তাদের জন্য আসলে হয়তোবা কোপিং মেথড ছাড়া আদার কোনো ওয়ে আউট নেই। সেক্ষেত্রে তাদের জন্য কি ধরনের অ্যাডভাইস আপনারা প্রোভাইড করে থাকেন? তাদের জন্য ইউজুয়ালি হরমোন ট্রিটমেন্টটাই অ্যাপ্রোপ্রিয়েট। ইটস জাস্ট pill they have to keep taking to manage the endometriosis. As long as they are not planning pregnancy, they can just continue taking the hormone pill. যদি তাদের প্রেগন্যান্সি প্ল্যান করতে হয়, সেই ক্ষেত্রে পিলটা বন্ধ করতে হবে। So treatments, if it's not complicated endometriosis, it's easier, right? You just give hormone pill and it stays stable. প্রবলেম হচ্ছে যখন এটা আনট্রিটেড থাকে, উইদাউট হরমোন, উই লিভ ইট অ্যালোন, তখন এটা বেশি হয়ে যায়, এক্সটেন্সিভ হয়ে যায়, এন্ড দেন ইট বিকাম কমপ্লিকেটেড, দেন এটা ব্লাডার ইস্যু শুরু হয়ে যায়, হ্যাঁ, ইউরিনেশনের প্রবলেম হয়, বাউলে যখন ছড়ায় তখন বাউলের সমস্যা হয়, তখন যদি এটা ব্লোটিং এর সমস্যা হয়, কনস্ট্যান্টলি মনে হবে যে ফুলে আছে পেটটা, সো অন্যান্য সমস্যাগুলো তখন দেখা দেয়। কিন্তু আর্লি স্টেজে, স্টেজ 1 এ থাকলে বা লাইনিংটা এন্ডোমেট্রিওসিসটা যদি অত সিভিয়ার না হয়, হরমোন ট্রিটমেন্ট ইউজুয়ালি দে ডু ওয়েল। আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের সিমটম তো তৈরি হয়েই থাকে কমনলি, বারবার যখন রিকারেন্ট হয় বা ইন বিটুইন ট্রিটমেন্ট, তো দেখা যায় যে অনেক পেশেন্টের ক্ষেত্রেই ডিসকেজিয়া বা ডিজিউরিয়া এই ধরনের সিমটম গুলো কিন্তু কমন, যে টয়লেট করতে গেলে তার পেইন হচ্ছে বা এমনকি মিকচুরেশনের সময়, ইউরিন এর সময় তার পেইন হচ্ছে। সেই সিচুয়েশন গুলোতে আমরা কি আদার কোনো ট্রিটমেন্ট বা কোনো লাইফস্টাইল মডিফিকেশন অ্যাডভাইস প্রোভাইড করে থাকি কিনা? সেই ক্ষেত্রে মানে ফান্ডামেন্টালি এন্ডোমেট্রিওসিসটা তো ট্রিটমেন্ট করতেই হবে, কারণ এন্ডোমেট্রিওসিস যতক্ষণ থাকবে ততক্ষণ তো ব্লাডার ইস্যু বা ডিফিকেশন ইস্যু ইমপ্রুভ হবে না। সো সেটার পাশাপাশি লাইফস্টাইল চেঞ্জ বলতে হেলদি ইটিং, এক্সারসাইজ, কিপিং দ্য ওয়েট আন্ডার কন্ট্রোল, অনেক সময় ওয়েট গেইন হয় এন্ডোমেট্রিওসিসে, তো হেলদি ডায়েট ইজ ইম্পর্টেন্ট, এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট, রেগুলার লাইক yoga, meditation is important. So healthy lifestyle, balanced lifestyle, and diet is everything. Diet has to be controlled. So একটা healthy lifestyle would definitely help. যে ডিজিজ কন্ট্রোলেও হেল্প করবে, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্টেও হেল্প করবে, বাট আলটিমেটলি ইফ দেয়ার ইজ এন্ডোমেট্রিওসিস spread it to the bladder, intestine, that need treatment. আমি বিভিন্ন জায়গায় আলোচনায় দেখেছি যে অনেকেই যখন প্রেগন্যান্ট হচ্ছেন, এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট, যেহেতু প্রেগন্যান্সির সময় তার সাইকেল বন্ধ থাকে, সে সময় এন্ডোমেট্রিওসিসটা অনেকটা বেটার হয়ে যায় সেই সময়, যেহেতু রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলটা অফ থাকে। এবং সেক্ষেত্রে আমি দেখেছি যে অনেকে এটাও বলেছেন যে অ্যাজ এ প্যারেন্ট তারা মনে করেন যে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হয়েছে, সুতরাং তার সন্তানকে যদি সে আর্লি ম্যারেজ হয় বা বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা এটি কমপ্লিট রিকভারি করে যাবে বা সমস্যাটি আর থাকবে না। তো আসলে সিচুয়েশনটি তো হরমোনাল চেঞ্জের কারণে হচ্ছে, প্রেগন্যান্সিতে যে হরমোনাল চেঞ্জ হয়ে সাইকেলটা অফ হচ্ছে, সেটি ফর সার্টেন টাইম ওটার কারণে এন্ডোমেট্রিওসিসটা তার সিমটম গুলো ভাবে করে হচ্ছে না, কিন্তু পরবর্তীতে যখন তার বাচ্চা ডেলিভারি হয়ে আবার রেগুলার সাইকেল এসে ব্যাক করে, তখন কিন্তু আবার সেই আগের সিমটম এবং এন্ডোমেট্রিওসিসের যে সিচুয়েশন গুলো সেগুলো সে এক্সপেরিয়েন্স করা শুরু করে। সেক্ষেত্রে আপনার অ্যাডভাইস গুলো যদি একটু প্রোভাইড করেন, কারণ অনেক প্যারেন্ট আমি দেখেছি তারা মনে করেন যে, এমনকি আমি এরকমও দেখেছি যে আমাদের বাঙালি কমিউনিটিতে, যে হয়তোবা
মেয়েটি পড়ালেখার খুব আর্লি স্টেজে আছে, কিন্তু তারা কনসার্ন যে হয়তো বা তার আর্লি যদি বিয়ে না হয় সেক্ষেত্রে তার ম্যারেজ, এমনকি তার ফ্যামিলি লাইফ, বাচ্চা নেওয়া, এগুলো সবকিছু থ্রেটেন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার অ্যাডভাইস গুলো কি? That's a very interesting fact. মানে আমরা ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে যাদের খুব বেশি ক্র্যাম্পি মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়, অন্য ডায়াগনোসিসের চিন্তা না করে বা কেন হচ্ছে চিন্তা না করে বলে বিয়ে দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা ধারণা ছিল যে বিয়ে হলে ঠিক হয়ে যাবে পিরিয়ড ক্র্যাম্প। সো যেটা তুমি বললে যে ওই বিয়ে হলে যেটা হয়, এরপরে প্রেগন্যান্সি হয়, প্রেগন্যান্সির টাইমে এন্ডোমেট্রিওসিসের পেইন গুলো ইমপ্রুভ করে, তখন মনে হয় যেন আচ্ছা বিয়ে হওয়াতে বা বাচ্চা হওয়াতে প্রেগন্যান্সি ইমপ্রুভ করে গেছে এন্ডোমেট্রিওসিস। বাট অ্যাজ সুন অ্যাজ পিরিয়ডটা শেষ হয়ে যায়, আবার পিরিয়ড সাইকেল শুরু হয়, আবার এন্ডোমেট্রিওসিসের পেইন শুরু হবে। সো এটা হচ্ছে জানার অভাবে আমরা এভাবে চিন্তা করি যে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ, বা বাচ্চা হলে ঠিক হয়ে যাবে। এটা আমাদের যেহেতু জানার অভাবে আমরা এটা বলি, কিন্তু এন্ডোমেট্রিওসিস আবার ফেরত আসতে পারে। বাচ্চা হয়ে যাওয়ার সাইকেলটা যখন আবার শুরু হবে, সো পেইনটা আবার শুরু হবে। সো বিয়ে দিয়ে দেওয়া বা বাচ্চা নিয়ে নাও, এটাই যে সলিউশন, এটা টেম্পোরারি সলিউশন বলে আমরা হয়তো অনেকে হয়তো যারা এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে জানে না, তারা হয়তো ভাবে যে এটা বিকজ বিয়ে হয়েছে বা বিকজ বাচ্চা হয়েছে ভালো হয়ে গেছে। বাট এটা আসলে ভালো হয়নি, এটা টেম্পোরারিলি সাবসাইড আছে, কিন্তু as soon as cycle starts এটা আবার শুরু হবে। সো এটা ভুল ধারণা যে বিয়ে দিলে বা প্রেগনেন্ট হলে ঠিক হয়ে যাবে। দ্যাটস নট রাইট। লাকি হলে হয়তো হ্যাঁ এন্ডোমেট্রিওসিস ভালো হয়ে গেল আর আসলো না, রিকার করলো না, বাট দ্যাটস ডিপেন্ডস। এটা আসার সম্ভাবনা আছে, না আসলে আই উড সে ইটস লাকি। বাট বিয়ে হয়ে যাওয়া বা বাচ্চা হয়ে যাওয়া ইটস নট দ্য সলিউশন। সলিউশন ইজ ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। ধন্যবাদ ডক্টর মুক্তি। আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে। আপনার কাছে বিদায়ের পূর্বে জানতে চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো স্পেসিফিক অ্যাডভাইস থাকে। আমার স্পেসিফিক অ্যাডভাইস হবে যে আমরা আসলে অনেক সময় রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কথা বলতে অনেক হেজিটেট করি। ক্র্যাম্প হলে আমরা ইগনোর করি যে আচ্ছা মিনস্ট্রুয়াল ক্র্যাম্প, আমরা হট ব্যাগ নিয়ে বা একটু ওষুধ খেয়ে পড়ে থাকি। কিন্তু এই জিনিসগুলো আমাদের আরেকটু বেশি মাইন্ডফুল হতে হবে, স্পেশালি ইয়াঙ্গার উইমেন, যাদের আমি বলবো যে 16, 17, এরা কিন্তু বলতে চায় না। এরা অনেক সাফার করে, স্কুল মিস হয়, ওদের অ্যাসাইনমেন্ট মিস হয়, এক্সাম প্রিপারেশনে প্রবলেম হয়, কিন্তু বলতে চায় না। আর বললেও বাবা মা অনেক সময় আমরা ইগনোর করি যে যাও ব্যথা হয়েছে ওষুধ খাও। কিন্তু এই জিনিসটা আমাদের মাইন্ডফুল হতে হবে যে নট এভরি menstrual cramp is just menstrual cramp. It could be there could be other reason. সো আমাদের এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে। কারো যদি টিনেজ মেয়ে থাকে বা ইয়াং যারা একটু শাই, কথা বলতে না চায়, প্যারেন্টস বা সিস্টার যারা বা আত্মীয় স্বজন, উই হ্যাভ টু বি ওপেন আপ এন্ড টক অ্যাবাউট ইট, এবং অ্যাডভাইস করতে হবে যে you should check it out. It doesn't hurt to go and talk to your doctor and get an ultrasound. So being mindful এবং being open and talk about it is important. আমাদের lot of women, they suffer silently because they think it's a part of life and we have to just go through it, and that's normal and there's nothing we can do. But that's not true. That's not true. Nobody should suffer. Nobody should miss like a 1 week of their every month just because they're having a severe crampy menstruation. It's a daily thing. Like it's not daily, like a monthly thing. So you lose few quality of days in month because of this. So আমরা ignore না করে, awareness-টা important, জানাটা important যে crampy menstruation can be actually very debilitating. অনেক সময় depression can cause depression, mental health, feeling like low confidence, low motivation. এই জিনিসগুলো তখন কিক ইন করে। সো সিম্পল একটা জিনিস থেকে অনেক সময় আরো অন্যান্য জিনিসগুলো কিক ইন করে। সো বিং অ্যাওয়ার অ্যাবাউট ইট আর সিকিং আর্লি হেল্প, দ্যাট উইল বি মাই অ্যাডভাইস। টক অ্যাবাউট ইট। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ বিস্তারিত আলোচনায় ছিলাম আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর মাহা মুক্তির সাথে। তিনি সুদূর কানাডা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপনাদের সাথে ওমেন হেলথের বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এই পর্যায়ে আজকের আলোচনা আমরা ছিলাম ওনার সাথে এন্ডোমেট্রিওসিস নিয়ে আলোচনা পর্বে। ডক্টর মুক্তি, আপনাকে TBN 24 এর পক্ষ থেকে জানাচ্ছি বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের সাথে ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো স্বল্প সময় শেয়ার করবার জন্য এবং আপনার মূল্যবান সময়ের জন্য। Thank you, Dr. Hafsa. Thanks for having me. It was interesting topics and I hope it was helpful. Thank you.
দর্শক সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।